এই অনুষ্ঠানের যারা আয়োজন করেছেন, উদ্যোক্তা, তাদের ধন্যবাদ জানাই। তারপরে এখানে এসে কি পরম প্রাপ্তি হলো, আমার মা পাশে বসে আছেন বিখ্যাত চিকিৎসক, তারপরে আরেকজন স্বপনবাবু আছেন, উনি একজন অতি উৎসাহী এবং অত্যন্ত পরোপকারী মানুষ। উনি ওনার নিজের জীবনটা অন্যকেই দান করে দিয়েছেন। আর আমার ডান পাশে রয়েছেন এক মা, আমি তার সন্তান। আজকে তো মাতৃ দিবস, তা আমরা এরকম মাদার্স ডে, ফাদার্স ডে ইত্যাদি বলতে অভ্যস্ত, কিন্তু আপনারা জানেন না যে আমাদের মনু মহারাজ তিনি অনেক আগে এই সমস্যাকে নিয়ে বিরাট একটি শাস্ত্র লিখেছিলেন এবং স্বামীজি বারে বারে তাঁর কথা বলতেন। মনু বলেছিলেন, মনু মহারাজ বলেছিলেন যে যে পরিবারে মায়েরা চোখের জল ফেলে, সারাদিন রাত যারা পুরুষের নির্যাতন সহ্য করে, সেই পরিবারের কখনো উন্নতি হয় না। আর সেই পরিবার নিয়ে যে দেশ, সে দেশের কখনো উন্নতি হয় না। এইটি স্বামী বিবেকানন্দ গ্রহণ করেছিলেন এবং তিনি বারে বারে এই কথাটি বলতেন যে আমাদের মনু মহারাজ তিনি বারে বারে বলেছেন যে পরিবারে মায়েরা চোখের জল ফেলে সারাদিন রাত, যারা একটা বদ্ধ পরিবেশের মধ্যে পুরুষ শাসিত সমাজে তাদের শাসনে নিপিষ্ট হয়, এবং তিনি এই শব্দটি ব্যবহার করেছিলেন পায়ে দলানো। তিনি বলছেন, জানিস ভারতবর্ষের সবচেয়ে বড় দুর্ভাগ্য হচ্ছে এই যে এখানে মায়েদের পায়ে দলানো হয়। এই যে স্বামীজি বলেছিলেন, সেই কারণে আজকে আমরা এটিকে মাতৃ দিবস না বলে যদি মনু দিবস বলি, তাহলে বোধ হয় আমাদের ভারতবর্ষের ঐতিহ্যকে আরো খানিকটা স্মরণ করা হবে। আমাদের ঋষিরা আমাদের জীবন নিয়ে অনেক ভেবেছেন, আমরা তো তাদের কথা ভুলে গেছি। আমরা না ইংরেজি, না বাঙালি, না হিন্দি, না কি একটা অদ্ভুত জাতিতে পরিণত হয়েছি এই মুহূর্তে। এবং আমরা বর্ণসংকর বলে একটা কথা শুনি, আমরা যে কি সংকর তা আমি বলতে পারবো না। আমাদের সাজ পোশাক, খাওয়া দাওয়া, কথাবার্তা, চাল চলন, চিন্তা ভাবনা সবই একদম ঘেঁটে গেছে। স্বামীজি সেই কারণে আমাদের খুব সচেতন করেছিলেন, বলেছিলেন তোমরা যদি কোথায় আছো এটা যদি না ধ্যান করো, তোমরা কোন সভ্যতার মধ্যে আছো সেটা যদি অনুভব না করো, এবং এই ভারতবর্ষ কিসের দেশ? এটা কি শিল্প সমৃদ্ধ দেশ? এটা কি ভোগ করার দেশ? এটা কি হৈ হৈ করে আনন্দ করার দেশ? না, তিনি বলছেন যে ভারতবর্ষ হচ্ছেন ধর্মের দেশ। এবং একটা সময় আপনারা যদি অতীত ভারতের ইতিহাস ঘাঁটেন, মৌর্য যুগে চলে যান, চন্দ্রগুপ্তের যুগে চলে যান, সেখানে দেখতেন যে ঋষি শাসিত ভারত। আপনি জনগণের কাছে চলে যান, সেখানে দেখবেন যে ঋষিদের অনুমতি নিয়ে, পরামর্শ নিয়ে তারা রাজ্য শাসন করছে। এবং এই যে আমরা এখন আধুনিকতা বলছি, যেটুকু বুঝি, স্বামীজি বারে বারে বলছেন, স্বামীজি মধ্য ভারতে একটি মেয়েকে, অতি আধুনিকা একটি মেয়ে এসে স্বামীজির সঙ্গে কথা বলছেন, তাকে স্বামীজি বলেছিলেন যে তোমাকে দেখে আমার ভালোই লাগছে, তুমি খুব স্টলওয়ার্ড, তুমি খুব সাহসী, তুমি খুব তোমার যে আমাদের চিরচরিত যে প্রথা তার থেকে ভেঙে বেরিয়ে এসেছে, কিন্তু মা তুমি কি জানো তোমার গৌরব কোথায়? মেয়েদের গৌরব মাতৃত্বে। তুমি যতক্ষণ না পর্যন্ত মা হচ্ছ, ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবে না তোমার জীবন কি অমূল্য। এই যে মাতৃত্ব, আর আমরা প্রত্যেকে কিন্তু মা ছাড়াই পৃথিবীতে আসতে পারবো না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা এই কথাটা ভুলে যাই। এবং আপনারা পড়েছেন, প্রতিদিনই পড়ে থাকেন যে সন্তানের হাতে মায়ের নিগ্রহ। অনেকদিন আগে খবরের কাগজে ডাক্তারবাবু হয়তো লক্ষ্য করেছেন, এক গুণী ছেলে সে তার মাকে স্টেশনে বসিয়ে রেখে, টিকটে নিয়ে যাচ্ছি বলে স্টেশনে বসিয়ে রেখে পালিয়ে গিয়েছিল। এই একটা দুটো স্ট্রে কেস হতে পারে, কিন্তু যে সভ্যতা মাতৃতান্ত্রিক, আমরা নট পিতৃতান্ত্রিক, মাতৃতান্ত্রিক। আমার মনে পড়ে একবার আমেরিকানরা আমাকে নিমন্ত্রণ করে নিয়ে গেল, প্লেনে করে নিয়ে গেল, টাকা পয়সা খরচ করে। কোথায় নিয়ে গেল না, তোষালি স্যান্ডস,
সেখানে সব আমেরিকার থেকে সব সুন্দরী সুন্দরী মহিলা এসছেন, চোখে সব সোনার ফ্রেমের চশমা, ফটর ফটর করে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন। সভা শুরু হলো। সবার বিষয়বস্তুটা কি হবে না, পৃথিবী জুড়ে পুরুষরা নারীদের ওপর কি ধরনের নির্যাতন অত্যাচার করে তাই নিয়ে মেয়েরা আলোচনা করবেন এবং পুরুষ জাতিকে গালগাল দেবেন। তা শুরু হলো সভা। একে একে সবাই বলতে শুরু করলেন, স্পেনে এই হয়েছে, পর্তুগালে এই হয়েছে, ভারতবর্ষে এই হয়েছে। এবং আমি বসে বসে শুনছি। আমি এবং আরো কয়েকজন পুরুষ ছিলেন। পুরুষদের সামনে পুরুষদের গালগাল দেওয়া হবে, খুব চলছে এরকম। তা অনেকক্ষণ হয়ে যাওয়ার পর সভানেত্রী যিনি, তিনি অতি সুন্দরী, আমার দিকে তাকিয়ে বলছেন, এরকম ভাবে বলছেন, আপনাকে নিয়ে আসা হলো এত পয়সা খরচ করে, আপনি বসে বসে শুনছেন, এখনো পর্যন্ত একটি কথাও বললেন না। আমি বললাম, হ্যাঁ বলবো, একটা কথাই বলবো, একটা কথা বললাম। আমি উঠে দাঁড়ালাম। আমার বুক পকেটে একটা ছবি ছিল, মা কালী, মহাদেবের বুকের উপর মা কালী। আমি বললাম, আপনারা যে প্রবলেমটা নিয়ে আলোচনা করছেন সেটা ভারতবর্ষের প্রবলেম নয়, ওটা আপনাদের দেশের প্রবলেম। তার কারণ অনেকদিন আগে আমরা এর সমাধান করেছি। এই দেখুন, পুরুষ পড়ে আছে মাটিতে ঠিক হয়ে, আর তার বুকের ওপরে দেখুন একজন মহিলা নাচছে। দেখি বলে সব মেয়েরা আমার ঘাড়ের উপর এটা পড়লো। হ্যাঁ তাই তো আমরা বহু বছর আগে প্রবলেমটা সলভ করেছি। আমরা একবারে বলি, ভাই মা, এই আমি শুয়ে পড়লাম, তুমি এবার আমার বুকের ওপর নাচো। আর দ্বিতীয় কথা, আমরা এইটুকু বাচ্চা মেয়েকে মা বলি, এবং আমরা বাইরে যাদের দেখি তাদেরও মা বলি, এবং সময় সময় হচ্ছে স্ত্রীকেও মা বলে ফেলি। সেটা কখন বলি না, যখন খুব অসুখ করে যন্ত্রণা হয়, কোথায় গেলে মা। এই যে মা মা মা, আমাদের মা শব্দটা মাদারে এতটা পাবেন না, মামি তাতেও পাবেন না, কিন্তু এই যে মা মা বলে এই যে ডাক, এই ডাক রামপ্রসাদ, কমলাকান্ত, ভগবান শ্রীরামকৃষ্ণ এবং উত্তর ভারত, দক্ষিণ ভারত, পূর্ব ভারত এবং শ্মশানে শ্মশানে যদি যান, এখন তারা থেকে যদি যান, দেখবেন জয় মা করছে। যদিও সেখানে জয় মা করছে একটু অন্য প্রভাবে, তাতে কি হয়েছে। ঠাকুর বলতেন, সুরেন মিত্তিরকে বলছেন যে সন্ধ্যে তো হলো। সুরেন্দ্রনাথ মিত্র ঠাকুরের অন্যতম রসদদার। তিনি ডস্ট কোম্পানির মুৎসুদ্দি ছিলেন, প্রচুর টাকা রোজগার করতেন এবং খুব স্টাইলিশ মানুষ ছিলেন এবং খুব একটি বেশ বড়সড় পরিবার, শিমুলিয়ার একটি বড়সড় পরিবারের তিনি সদস্য। তিনি ঠাকুরের কাছে এসেছিলেন কিভাবে না, তার জীবনে প্রবল অশান্তি, প্রচুর টাকা, প্রচুর বিষয় সম্পত্তি, কিন্তু তার মনে শান্তি নেই। কেন শান্তি নেই? পারিবারিক অশান্তি। তা তিনি মনে মনে ঠিক করেছিলেন, আমি আত্মহত্যা করব। তা একদিন উনি ওনার বাড়ির বাইরে রকেট দাঁড়িয়েছেন দুপুরবেলা। সেদিন অশান্তি এত চরম হয়েছে যে উনি ঠিক করছেন, আজই আমার জীবনের শেষ দিন। হঠাৎ দেখছেন গলির ওই মুখ দিয়ে এক ভৈরবী আসছেন, হাতে তার ত্রিশূল। হঠাৎ করে হেঁটে তিনি সুরেনবাবুর সামনে দাঁড়িয়ে কটমট করে তাকে শুধু একটা আঙুল তুলে একটু ওপর দিক দেখিয়ে দিলেন, দিয়ে বেরিয়ে চলে গেলেন। ইতিমধ্যে রামদত্ত মশাই এসে বলছেন, সুরেন, তোমার তো জীবনে বড় অশান্তি, তা চলো দক্ষিণেশ্বরে একজন আছেন, তার কাছে নিয়ে যান, তোমার জীবনে তিনি শান্তি এনে দেবেন। বলেন, ওসব পরমংশ আমি অনেক দেখেছি রাম, তবে তোমাকে একটা কথা বলছি, যদি আমি সন্তুষ্ট না হই আর যদি দেখি যে তিনি ধপ্পা, তাহলে আমি তার কানটি মুড়ে দিয়ে আসবো। রামদত্ত বলেন, সে তোমার কি পারো, কান মুড়ে দিয়ে এসো, কিন্তু এখন আগে চলো। তার এরপরে সুরেনবাবু দেখছেন, আমি যখন দক্ষিণেশ্বরে ঢুকছি, দেখছি একটি ঘরের মধ্যে একটি চৌকির ওপর একজন বসে আছে, আর মেঝেতে অনেক ভক্ত, এবং তিনি আমার কানে আসছে, তিনি এরকম বলছেন, আচ্ছা তোমরা বলতে পারো সবাই কেন বাঁদরের বাচ্চা হতে চায়? বেড়ালের বাচ্চা হলে ক্ষতি কি? বাঁদরের বাচ্চা হনুমানের বাচ্চা করে কি? তার মায়ের পেটটি আঁকড়ে ধরে থাকে, সে নিজেই চেষ্টা করে মাকে ধরে রাখার, আর মা তো তার এগাছ ওগাছ সেগাছ লাফালাফি করছে। এবার তার হাতটি যদি ছেড়ে যায়, সেটা ধবাস করে মাটিতে পড়ে যাবে। কিন্তু বিড়াল দেখো কি সুন্দর, বিড়াল ছাড়া সে শুধু মা করতে জানে, মিউ মিউ করতে।
তার মা যেখানেই ঠাকুর দৌড়ে আসে, এসে তার কুঠিটি ধরে নড়াটি ধরে নিয়ে গিয়ে কখনো বাবুর বাড়ির বিছানায় রাখছে, কখনো সোফার উপর তুলে দিচ্ছে, মা যেখানে রাখে সেইখানে। তা তোমরা সবাই বাঁদরের বাচ্চা হতে চাইছো কেন, বিড়ালের বাচ্চা হও না কেন? সুরেন মিত্র একটুখানি ভাবলেন, পরে বাইরে বেরিয়ে এসে রামদত্তকে বলছেন উনি বোধহয় জানতেন আমি যাব, সেই কারণে এই গল্পটি আমাকে শোনাবার জন্য আগেই শুরু করে দিয়েছিলেন। আমি তার কান বলে দিতে গিয়েছিলাম, উনি আমার দুটো কান কষ্ট করেন বলে বাড়ি পাঠিয়ে দিলেন। এই সুরেন বাবুর জীবনে একটা পরিবর্তন হল। তাহলে এই যে মা, এই যে একবার মা বলো, আমরা দেখেছি স্বদেশী গানে আছে মা বলো মা বলো একবার মা বলো। তা আমাদের এই যে আমাদের এই দেশ, আমাদের এই যে ভূমি, এটি বাবা না মা? মাতৃভূমি না এটা পিতৃভূমি? আমরা তো মাতৃভূমি বলি, তার কারণ হচ্ছে সয়েল, এবং এখানে এই যে গ্রোথ, এই যে একটি বীজ পড়লে সঙ্গে সঙ্গে গাছ হচ্ছে, এই যে মাতৃশক্তি। এবং আমাদের এটা তন্ত্রের দেশ, আমরা মা কালীর আরাধনা করি, আমাদের শক্তির দেবতার সংখ্যা অসংখ্য, এবং এক একটি শক্তিকে আমরা এক একটি দেবী রূপে উপাসনা করি। অথচ আমাদের জীবনে কেন দুঃখ, কেন আমাদের মায়ের মৃত্যুকে জল? কেন? স্বামীজি সেই কারণে বলছেন যে আধুনিকতা খুবই ভালো, এবং সিস্টার নিবেদিতা এসে যখন মা শারদাকে দেখলেন তখন তিনি একটা লাইন লিখলেন, আমি যাকে দেখছি তিনি কি আধুনিক রমণীদের প্রথম উদাহরণ, অথবা প্রাচীন রমণীদের শেষ অবশিষ্ট শেষ একজন? মা শারদা সম্পর্কে বলা হয়, স্বামীজি বলছেন মডার্ন অ্যান্ড মোস্ট মডার্ন অ্যান্ড মোস্ট মডার্ন। তিনি যে জায়গায় থাকতেন সেই সময়, সেই জায়গার যে প্রথা, তিনি সে সমস্ত একা সব চুরমার করে দিয়েছিলেন। এই যে জাতপাতের ব্যবধান, আমজাদ বলে একজন তুতে মুসলমান, তিনি আবার ডাকাতিও করতেন, কয়েকবার জেলও খেটেছেন। তিনি যখন আসতেন মা তাকে আদর করে ডেকে বসাতেন, তাকে নতুন কাপড় দিতেন, বলতেন আগে মাথায় তেল মেখে স্নান করেছে, তোমাকে পেট ভরে খাওয়াই। তারপরে বলছেন কি আমজাদও আমার ছেলে, আর ওই যে শরৎ সন্ন্যাসী ও আমার ছেলে। তারপরে কি হচ্ছে, উনি একদিন দেখছেন যে তার বাড়ির সদস্যরা করছেন কি, ওই মুসলমানদের পাক পড়েছে, দাওয়ার উপর দাঁড়িয়ে ছুঁড়ে ছুঁড়ে রুটি দিচ্ছে। উনি বললেন এটা তোরা কি করছিস? আমার আদালত বলে তিনি গিয়ে তাদের পরিবেশন শুরু করলেন না, তাদের ইঁটও পরিষ্কার করলেন নিজের হাতে। এবং জয়রামবাটির সবাই বলতে শুরু করলো তোমার জাত গেল, তোমার যদি ছেলেপুলে হয় তাদের বিয়ে হবে না। মা বললেন আমার ছেলেপুলে হওয়ার কোনো সম্ভাবনা নেই, অর্থাৎ তোমরা রাত্রিতে সুখে নিদ্রা যাও, আর আমার যদি জাত যায় যাবে, তোমাদের জাতটা ঠিক রাখো। তাই জাত গেল বলে আমরা সারা জীবন চিৎকার করলাম। এই যে ভারতবর্ষ, শুধু ভারতবর্ষ কেন, সারা পৃথিবী, সমস্ত পৃথিবীতে দুটো ভয়ঙ্কর ব্যাপার, একদিকে পুরুষ এবং একদিকে মহিলা। এই দুটো একটা বিরাট সংখ্যা। এবং আমরা যদি হিসেব করি আমাদের ভারতবর্ষের নারীর সংখ্যা কত এবং পুরুষের সংখ্যা কত, দেখা যায় এবারে আপনারা দেখেছেন রেকর্ড ইলেকশনের যে স্ট্যাটিস্টিক্স বেরোচ্ছে, মেয়েরাই বেশি ভোট দিয়েছে পার্সেন্টেজে। তাহলে আমাদের দেশে মায়েদের সংখ্যা আমাদের পুরুষদের সংখ্যা থেকে বেশি। এবং তারা কিভাবে সংসার চালাচ্ছেন, তারা কিভাবে তাদের পুরুষকে ওডোমোস করাচ্ছেন, একবার গিয়ে দেখে আসুন। অনেকে ভয়ে, স্ত্রীর ভয়ে পুকুরে ডুবে থাকে, বলে ওইরা আসছে। হ্যাঁ, ফলে যত জাবি জুড়ি সব কিন্তু মেয়েদের হাতে ঠান্ডা। এই যে মায়েদের কথা বলতে গিয়ে স্বামীজি বারে বারে বলতেন যে ভগবান শ্রীরামকৃষ্ণ যবে এসেছেন তবে সেই দিন থেকে তিনি সত্যযুগের সূচনা হয়েছে বলেই বলছেন। সত্যযুগ কাকে বলে? বলি সত্যযুগ হচ্ছে যেখানে মেয়েদের সম্পূর্ণ পুরোপুরি স্বাধীনতা আছে, এবং যে যুগ থেকে বেরিয়ে এসেছিল মৈত্রেয়ী, গার্গী ইত্যাদি পণ্ডিতরা, এই ইত্যাদি পণ্ডিত আনিরা,
যারা বেদ বেদান্ত পরিষদে পারদর্শী। আপনারা খনার নাম শুনেছেন, বরাউনির সঙ্গে খনা। এবং আমাদের এই দেশে যদি আমরা দেখি, স্বামীজি নিজে ঝাঁসির রানীর ভয়ঙ্কর ভক্ত ছিলেন, তার বীরত্বে। তাহলে আমাদের এই যে হেরিটেজ, আমাদের এই যে আমরা 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 কার সন্তান, আমরা মায়ের সন্তান। আমাদের মায়েদের একটা আলাদা আলাদা ধরন আছে, আলাদা রূপ আছে। সে রূপটা কি? তাহলে মা দুর্গাকে দেখুন, সে রূপটা কি? আমার মা কালীকেও দেখুন, মা জগদ্ধাত্রীকে দেখুন। ভগবান শ্রীরামকৃষ্ণকে মা শারদা জিজ্ঞেস করছেন, আমি তোমার কে? তখন ঠাকুর কি বলছেন যে ওই মন্দিরে যে মায়ের মূর্তি, আর নহবতের দোতলায় আমার যে গর্ভধারিণী মা, আর এখন আমার পায়ের কাছে যে বসে আছেন, তিনজনে এই যে একীভূত করা। অর্থাৎ দেবীর সঙ্গে তিনি মায়েদের তুলনা করছেন। এবং তিনি এত শ্রদ্ধা করতেন মায়েদের, তার কারণ তিনি জানতেন মা ছাড়া এই পৃথিবীতে এন্ট্রি পাওয়া যায় না, মা ছাড়া কেউ আমাকে বড় করবে না। মায়ের স্নেহ সে একটা আলাদা ব্যাপার, এই স্নেহ কেনা যায় না। আমার মনে আছে ডাক্তারবাবুকে বলি, আজকাল দেখবেন কারোর অসুখ করলে যাদের বেশ পয়সা টয়সা আছে, তার খুব বড় বড় নার্সিংহোমে চলে যায়। তা আমাদের একজন বিখ্যাত সাংবাদিক, তিনি অসুস্থ হয়েছেন, সম্ভবত তিনি খুব বড় একটা নার্সিংহোমে আছেন। আমি গেলাম, গিয়ে দেখলাম যে তাকে যেসব সেবিকারা সেবা করছেন, তাদের থেকে আমার ভয় করল। ভালো আর নাকি বুঝলেন, বিরাট বিরাট সব চেহারা, এবং তারা বলল ওরা বসো, এটা খেয়ে নাও, প্রণাম করছো কেন, কি ধমকাচ্ছে, অথচ অনেক টাকা নেবে, ধমকাচ্ছে। আমার দিকে মনে হলো বাবা এর থেকে বাড়িতে মায়ের করে মাথা থেকে কুই করে মরা ভালো, অনেক পয়সা থাকলে এদের ধমকানি খেতে হবে, দরকার নেই। তা এই যেটা কেন হয়েছে? এই কারণেই হয়েছে যে আমাদের গুলিয়ে গেছে ভারতবর্ষের ঐতিহ্য, ভারতবর্ষের ধর্ম, ভারতবর্ষের বেদান্ত, ভারতবর্ষের দেবদেবী, এবং এই যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর চারণ এবং শীতলা, মা জগদ্ধাত্রী, মা মনসা ইত্যাদি ইত্যাদি নিয়ে যে একটা কালচার তৈরি হয়েছে। এই যে মঙ্গল কাব্য, এবং সেখানে বারে বারে দেখা যাচ্ছে যে মানুষ, দরিদ্র মানুষ কেঁদে কেঁদে বলছে মা আমাকে কৃপা করো। সে মা কোথায়? সে মাকে দেখা যাচ্ছে না। কিন্তু ঈশ্বর পাটনির কি হলো না, একজন উঠলেন মহিলা, তিনি যখন নেমে গেলেন দেখলেন তার নৌকোটা সোনার হয়ে গেছে। তাহলে এই যে আমাদের যারা স্বার্থ সাধক, তারা কিন্তু বাবা বাবা হচ্ছেন। এটা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে যদি যান, তাহলে দেখবেন পশ্চিম ভারত হচ্ছে সব শৈব, তারা শিব করে যাচ্ছে। কিন্তু শিব এক দাবরানি চাইতে হিমালয়ের ওপর বসে আছে। মা কালী বলেছেন যা আমি আমার বাবা যজ্ঞ করছে, আমি যাবো। বললেন না গেলেই ভালো হয়। বললো দাঁড়ো, দেখাচ্ছি মজা। ডক্টর মহাবিদ্যা এমন রূপ দেখালেন, শিব ভয় পালিয়ে গেলেন। এ কে রে বাবা? শেষ রূপটি ছিল কালী। এই যে মায়ের শক্তি, মা দাবিয়ে রেখে দিয়েছে। ওই জন্য শিব ঠাকুরের বুকের উপরে মা দাঁড়িয়ে আছে। এইখানে রবীন্দ্রনাথের অসাধারণ ব্যাখ্যা আছে অবশ্য। সেটা হচ্ছে শিব হচ্ছেন মহাকাল। আমরা তো একটা কালের মধ্যে আছি, চলছে অনন্ত অনন্ত। সেই অনন্ত কাল, সেই মহাকালের বুকের উপরে খণ্ডকাল দাঁড়িয়ে আছে। কালই শব্দের অর্থ হচ্ছে যিনি কালকে কলন করেন। আপনারা যদি একটু চিন্তা করেন তাহলে দেখবেন আমাদের জীবন হলো দেশলাই বাক্সের মধ্যে 60টা কাঠি আছে। এক একটা কাঠি এক একটা দিন ফস করে জ্বলল, হয়ে গেল একটা দিন। এই করতে করতে শেষ কাঠিটাই যখন আসবেন তখন দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমাদের। আগেকার দিনে ছিল 50 বছরই বড় হতো প্রৌঢ়। আমাদের আগে অ্যাভারেজ, ডাক্তারবাবু জানেন, অ্যাভারেজ আমাদের গড়ের পরমায়ু ছিল ম্যাক্সিমাম 50 কি 60। এখন সেটা বাড়তে বাড়তে আমরা 80-80-তে চলে গেছি। তাতে আমাদের লাভ কিছু হয়নি। তার কারণ আমি তো দেখছি আজকাল মায়েদের শরীর এবং স্বাস্থ্য সম্পর্কে, আজকে মাতৃ দিবসে এসে এখন এই কথাগুলো বলার দরকার। আমি দেখলাম
মা আছেন ঠিকই, কিন্তু মায়ের হাঁটু নেই। সমস্ত মাকে দেখে বলে বাবারে কি করে তোকে কি করে কোলে নেবো রে, না আমি তো মা বড় হয়ে গেছি, কোলে নিতে হবে না, কিন্তু তুমি একটুখানি ওড়বস কর হাঁটু। তারপরে কি হলো, নানা ধরনের ক্যান্সার। তারপরে কি হলো, ফেমাস হচ্ছে অম্বল, যা খাচ্ছেন তাই অম্বল হয়ে যাচ্ছে, আবার অনলাইনে খাবারও এসে যাচ্ছে অম্বল। তারপরে হচ্ছে থেকে থেকে সর্দি কাশি, অনেক রকমের অসুখ নিয়ে মায়েদের অবস্থা খুব শোচনীয়। কেন? তার কারণ হচ্ছে ফল্টি অ্যান্ড ডিফেক্টিভ এভরিডে লাইফ। স্বামীজি আমেরিকা থেকে ফিরে এসে বললেন, এমন একটা দেশে গিয়েছিলাম যেখানে মেয়েদের দেখে মনে হলো যেন এটা অপ্সরাদের রাজত্ব, এবং মেয়েরা সেখানে যা দেবীর মতো, এবং আমাকে তারা যা সাহায্য করেছে কোনো পুরুষ আমাকে সাহায্য করেনি। আজকের এই যে রামকৃষ্ণ মিশন সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়িয়ে আছে, এর পেছনে কিন্তু আমেরিকান মহিলাদের দান আছে, সবচেয়ে বেশি দান আছে। তার কারণ তারা স্বামীজিকে পছন্দ করেছিলেন, তারা ভারতবর্ষের বেদান্তকে গ্রহণ করেছিলেন। শুধুমাত্র খেলাম দিলাম আর সকালবেলা উঠলাম, রাত্রিবেলা ঘুমিয়ে পড়লাম আর কিছু ভোগ করলাম, এই জীবনে কোনো মানুষ সন্তুষ্ট হতে পারে না। আমাদের মধ্যে একটা এমন সত্তা আছে, আমাদের মধ্যে এমন একটা সংস্কার আছে, যেখানে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা দার্শনিক চিন্তা আসে। সেটা হচ্ছে আমি সারাদিন কি করে বেড়াচ্ছি, আমি এসেছি কোথা থেকে এবং আমি কোথায় যাব, এই যে একটা প্রশ্ন। জুড়াইতে চাই কোথায় জুড়াই। গিরিশ বাবুর মতো মানুষ যিনি বলেছিলেন, আমার মতো একজন বদ লোক যদি মিরাকল দেখতে চাও তাহলে দুজনকে দেখো, একজন গিরিশচন্দ্র আর একজন হচ্ছে রাটু মহারাজ। রামকৃষ্ণের কাছে গেলাম, দিয়ে একদম সম্পূর্ণ পাঠে গেলাম। তো বলছেন জীবনে এমন কোনো পাপ নেই যা আমি করিনি। সেই গিরিশ বাবু লিখছেন, জুড়াইতে চাই কোথায় জুড়াই, কোথা হতে আসি কোথা ভেসে যাই, ফিরে ফিরে আসি কত কাঁদি হাসি, কোথা যাই সদা ভাবি কোথায়। তাহলে ঠাকুর কি বলছেন, একটুখানি থামো, একটু চিন্তা করো, তুমি কে, কোথা থেকে এলে, তোমার এই শরীর, তোমার এই মন, তোমার এই জানোয়ার, তোমার চারপাশে যে পরিবার পরিজন রয়েছে, তুমি কোন দেশে আছো, কোন সমাজে আছো, তাদের মধ্যে আছো এবং সমগ্র বিশ্ব, এবং সেটা আবার তার মধ্যে আছে। একটু চিন্তা করো। সেই কারণে তিনি বলছেন, সকাল এবং সন্ধ্যে একটু থমকে দাঁড়াও, একটুখানি চিন্তা করো, একটু নিজের কথা ভাবো, একটু অন্যের কথা ভাবো, একটু প্রকৃতির দিকে তাকাও, একটু পাখির গান শুনি, আর একটুখানি বারান্দা হোক, ঘর হোক, একটু পাইচারি করো, একটু ওটুপোস করো, একটু পরিশ্রম করো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, সবচেয়ে ভালো নিউট্রিশাস ফুড হচ্ছে সুস্থ চিন্তা, ভালো চিন্তা। খাচ্ছি এবং কালকে কি হবে আমি জানি না, কিন্তু আমি খাই খুব অল্প, কিন্তু আমি জানি আমি আমার উপার্জনের মধ্যে আছি, আমি ধার করি না, আমি ব্যাংক থেকে টাকা নিয়ে নিই, আমাকে সুদ দিতে হবে না, আমি মানুষের সঙ্গে এমন ব্যবহার করে নিই যেটা মারমার কাটকাট করে তেড়ে আসবে, এবং আমার কিছু হলে অন্তত দু চারজনে জিজ্ঞেস করবে আপনার কি হয়েছে, আজকাল কি হয়েছে। আমরা তো সব এক একটা দেখবেন খাঁচার মধ্যে আছি। আমি একটা ফ্ল্যাটে গিয়েছিলাম খুব দামি, সেদিকে আমি জিজ্ঞেস করলাম যে পাশের ফ্ল্যাটে কে আছে, তা তো জানি না। আমি যখন সরকারি চাকরি করতাম তখন আমাকে একদিন আমার বড় কর্তা বললেন, আয়রন সাইড রোডে অনেক আইএস থাকে, বলে আমাকে বললেন যে মিস্টার সেনগুপ্তর কাছে গিয়ে আপনি একটু জেনে আসুন তো, উনি ছুটিতে আছেন। তা আমি গেলাম আয়রন সাইড রোডে, গিয়ে দোতলায় উঠেছি, উঠে দেখি এদিকে এক সেনগুপ্ত, ওদিকে এক সেনগুপ্ত। কোন সেনগুপ্ত? আমি একটা কলিং বেল টিপলাম, একজন বেরিয়ে এলেন, তাই তাই সেনগুপ্তকে চাই। ওই সেনগুপ্ত, এস সেনগুপ্ত, আই ডোন্ট নো, দুম করে দরজা বন্ধ হয়ে গেল। তখন আমি এদিকে তাকালাম, এই সেনগুপ্তকে একটু ট্রাই করি, এবার এই সেনগুপ্ত সেই সেনগুপ্ত। আমাদের ভেতরে ঢোকালেন, আমি বললাম যে দেখুন ওই সেনগুপ্তকে গিয়ে জিজ্ঞেস করেছিলাম যে সেনগুপ্তকে চেনেন, উনি বললেন আই ডোন্ট নো। তিনি আবার আমাকে বললেন হুইচ সেনগুপ্ত।
খুব ভালো। হুইট সেনগুপ্ত মুখ্যমন্ত্রী আছে, যে বলছেন হুইট সেনগুপ্ত, হুইট সেনগুপ্ত। এই অবস্থায় থাকলে মানুষের কি হতে পারে বলুন? ডাক্তারবাবু যাদের যত রকমের অসুখ, এমনকি ক্যান্সারও হতে পারে। তার কারণ হচ্ছে আমি যদি আমার মনটাকে মুক্তির দিকে ছেড়ে না দিই। আর এই মুক্তি ঠাকুর ভগবান শ্রী রামকৃষ্ণ বারে বারে বলছেন নারী মুক্তির কারণ, নারী বন্ধনের কারণ বলেই ভারী সুন্দর কথা বলেছেন। সেটা হচ্ছে কি না, দুধ ধরনের শক্তি, নারীকে তিনি শক্তি বলছেন, বিদ্যা শক্তি এবং অবিদ্যা শক্তি। বিদ্যা শক্তি কি করেন না, তিনি তার স্বামীকে, তার পরিবার পরিজনকে বলবেন কি সংসারের মধ্যে আটকে বসে আছেন, কি ফ্যান ফোন ফ্রিজ গাড়ি নিয়ে মাতামাতি করছে, যেটুকু পাও সেটুকু পাও, অন্য চিন্তা করো, উচ্চ চিন্তা করো, আনন্দ করো, চলো তীর্থে ঘুরে আসি। আর অবিদ্যা, মায়া, ঠাকুর তো আমার মায়েদের বলছেন মায়া, তাই অবিদ্যা মায়। তিনি কি করবেন, আমাদের এইটুকু একটা ফ্রিজ ওদের বাড়িতে পেলাম, দেয়াল জোড়া টেলিভিশন, সারা জীবন কি করলে? তারপরে একটা আজকাল দেখবেন আগে ফ্রিজ গুলো কিরকম বড় হয়েছে দেখেছে, নারী ছিল এইটুকু, তারপরে ওরা এতটুকু। অপূর্ব চট্টোপাধ্যায় আমার ছেলে পেলে বসে আছে, ও একটা ফ্রিজ এনেছে, তার মধ্যে হোল পরিবার ঢুকে যাবে। এত বড় জিনিসটা করতে আনলাম একটু বড় থেকে, এই আনলাম, ঠিক আছে নিয়ে এসো। তা এই যে ঠাকুর বলছেন এইটি হচ্ছে অবিদ্যা মায়া, হলে অমুকের হলো আমার। আমি একজনকে দেখলাম যে খুব মন খারাপ করে বসে আছি, কি ব্যাপার কি হলো বলুন তো? মন খারাপ করে আর পাশের বাড়িতে ব্যাপার কি হচ্ছে, পাশের বাড়িতে বলে পাশের বাড়িতে দেরি নেই কি একটা কি ঢুকলো, কি ঢুকেছে বলে একটা জীবন ঢুকলো। তো কি হয়েছে, আপনার তো বাড়িতে খাপ তো দরজা দিয়ে ঢোকেনি, বারান্দা দিয়ে টেনে তুলতে হয়েছিল, তো ওর বাড়িতে ঢুকেছে, তো আপনার কি হয়েছে? বিফল জল বিফল জল, কিচ্ছু হলো না, আমার কিছুই হলো না, একটা খাবার কিচ্ছু হলো না। এই যে বিপরীত হয়, এর মধ্যে থেকে মুক্তির কথাকে বলতে পারেন। ভগবান শ্রী রামকৃষ্ণ বলছেন যে তোমার যিনি সহধর্মিনী, তোমার যিনি মা, তাকে তুমি তার কাছে নিজেকে সমর্পণ করে দাও, তার কথা শোনো। তিনি NAPRS CIT বিলেত লন্ডন করেননি বটে, কিন্তু তার মধ্যে যে মাতৃত্ব আছে, তার মধ্যে যে স্বাভাবিক জ্ঞান আছে, তার মধ্যে তিনি যে উত্তরাধিকার সূত্রে ভারতবর্ষের সংস্কৃতি ধারণ করে আছে, তার কাছে শিক্ষা নয়। পিতা এবং মাতা এরা দুজন হচ্ছেন, আমাদের উপনিষদে ঘুরে ঘুরে এই কথা বলা আছে। সেটা হচ্ছে প্রথম গুরুকে, প্রথম গুরু পিতা, দ্বিতীয়কে মাতা, সর্বোপরি কে আমার দেশ, তার উপরে কে এই বিশ্ব ব্রহ্মাণ্ড এবং প্রকৃতি, তারপর উপরে কে মানুষের ইতিহাস। স্বামীজি সেই কারণে বলছেন ভারতবাসীরা ইতিহাস বিমুখ জাতি। আমরা একবারও ভেবে দেখলাম না আজকে রাত্রির বেলা এই ঘরে আমরা যারা বসে আছি, আমরা কে, আমরা কোথা থেকে এসেছি, আমাদের অ্যান্টিসিডেন্ট কি? আপনারা যদি দেখেন, আমি আমার পিতার নাম বলতে পারবো, প্রপিতামহের নাম বলতে পারবো, বিদ্যুৎ প্রপিতামহের নাম বলতে পারবো। স্বামীজি বলছেন ওই পর্যন্ত, 4 পুরুষের বেশি তোমার যাওয়ার ক্ষমতা নেই। কিন্তু আমরা তো কোত্থেকে এসে নামছি পরপর, একটু কি আর চিন্তা করার প্রয়োজন বোধ করি না? সিভিলাইজেশন বলতে কি বোঝায়? এই যে একটা ফসল মোচর পড়ে আছি, কি সব পড়ে আছি, এটাই কি সভ্যতা? না, এটা সভ্যতা না। সভ্যতা আছে আমার, আমি একটা অসভ্য কিন্তু খুব ভালো সাজ পোশাক করতে পারি, তাই তো? হ্যাঁ, সেটা মনে আছে তো? একদিন গোপাল ভাঁড়কে ডেকে রাজা বলছেন যে আমার এখানে একজন এসছে, কিছু বুঝতে পারছি না কোন দেশের লোক, সে সব ভাষাতেই কথা বলছে। গোপাল বললে দাঁড়ান, আমি একটা ব্যবস্থা করছি। অন্ধকারে গোপাল দাঁড়িয়ে আছে, সে হরণ করে যাচ্ছে, মেরেছে ধাক্কা মারতেই সে বলেছে ছড়া অন্ধা। সঙ্গে সঙ্গে গিয়ে তিনি বললেন উড়িষ্যা বলে যাহার যে ওই কারণে দেখবেন মৃত্যুর সময় আমরা ও মাদার ও ফাদার বলবো না, সেই মাই বলবো। মা 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 বলতে বলতে যেন যেতে পারি। মায়ের মধ্যে এত সুন্দর একটি শব্দ
এবং কান ফাড়া করে দেখবেন সমস্ত প্রাণী কিন্তু মা মা বলছেন। আর এখানে যারা সঙ্গীত চর্চা করেন তারা যদি একটু পড়েন তাহলে দেখবেন যে সা রে গা মা পা ধা নি সা, সা রে গা পা ধা নি সা সমস্ত কিন্তু এক একটি পশুর গলার ডাক। একমাত্র মা, সা রে গা মা, এই মা হচ্ছে একদম অরিজিনাল একটা শব্দ। এটা কোন পশুর গলার থেকে, সা এসেছে গাধার ডাক থেকে, রে এসেছে ঘোড়ার ডাক থেকে। এবং সুব্রত গান ঘরেও ভাবছে আমি সা সা করছি, সা করো না, গাধা গাধা করলে হতে পারে, সা সা না করে গাধা গাধা করে না তাহলেও হবে। কিন্তু এই যে সা রে গা মা, এই যে মা, এই মাকে এটা আমরা করিনি। যিনি স্রষ্টা, যার সঙ্গে আমাদের কোনো কালেই দেখা হবে না, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে খেলা করছেন, হাসি চোখের এই ছোট্টবু আপন মনে, তিনি কিন্তু এগুলো সব করে রেখেছেন। ডাক্তারবাবু জানেন বিজ্ঞান, প্রযুক্তি ইত্যাদি ইত্যাদি আমরা কিছুই করি না, আমরা শুধু খুঁজে পাই। এবং তারপরে আপনাদের বলি এই যখন একটা নতুন জিনিস পেয়ে গেল, কিন্তু এগুলো পৃথিবীর বাইরে থেকে আসেনি, সবই এখানে আছে। সেই কারণে মায়ের মধ্যে যে মা আছেন, তাকে প্রতিদিন যদি আমি আবিষ্কার করতে না পারি, আমি যদি প্রতিদিন তার মুখের দিকে তাকিয়ে এই অনুভূতিটা আসতে না পারি, মা তুমি আমার জীবন, তুমি আমার প্রাণ, তুমি আমার এই জগতের আলো আমাকে দেখিয়েছ, এবং শেষকালে তুমি হয়তো আমার কাছে থাকবে না, কোথায় তুমি থাকবে আমি জানি না, কিন্তু আমি যখন যন্ত্রণায় মা মা বলে ডাকবো, তুমি তখন একবার এসো। কপালে চোখ বুঝিয়ে থাকলে দেখবেন, যদি আপনি পরপর মাথায় আপনার কপালে হাত পড়ছে, এরকম পড়তেই পারে, একটি হাততেই থাকলে আপনি বুঝতে পারবেন এটি আমার মায়ের হাত। এই যে মা, মা ছাড়া দুনিয়ায় আমাদের আর কেউ নেই। বাবা তো শাসক, তাকে তো আমরা চিনিই না। এবং স্বামীজি এখানে ভারী সুন্দর বলছেন, তোমার মা তোমাকে যখন জ্ঞান হলো তিনি চিনিয়ে দিলেন ওইটা তোর বাবা, তাহলে তুমি জানতেও পারতে না তোমার বাবা কি, এটা মাই সব। তাহলে আসুন আজকের এই যে সুন্দর দিন, যে একটা আপনারা একটা অকেশন পেয়েছেন, এটিকে আমরা মাতৃ দিবস না বলে স্বামীজির কথাই বলি, এটি হচ্ছে নারী জাগরণের দিবস। এবং নারী জাগরণের দিবস বলতে গিয়ে বলি নারীর জাগরণ নয়, পুরুষের জাগরণের দিবস। পুরুষ বুঝতে শিখুক, পরিবার গঠন করছো, একটি পল্লীতে বা তুমি একটি বাড়ি দিচ্ছ, সেখানে স্বামী স্ত্রী সন্তান আদি নিয়ে একটি পরিবার গঠন করবে, তোমার ভূমিকাটা কি? তুমি কি জল্লাদ? তুমি কি পুলিশ? তুমি কি মিলিটারি? বসো না সবাই মিলে একসঙ্গে এবং শান্ত হয়ে শান্তি 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 শব্দটাকে উচ্চারণ করেন। অশান্ত জীবনে প্রচুর অর্থের কোনো মূল্য নেই। এবং ডাক্তারবাবু জানেন আমাদের সবচেয়ে বড় অসুখের কারণ হচ্ছে আমাদের অশান্তি, মেন্টাল অ্যাংজাইটি, নিউরোসিস। আজকে আপনারা যদি খবর নাম দেখবেন, ডাক্তারবাবু জানেন ডিপ্রেশনে ভুগছে বহু মানুষ। আমি একবার একটা আমেরিকান কনসুলেটে ইন্টারভিউ দিতে গিয়েছিলাম, তা সেখানকার ফার্স্ট কনসাল আমার সঙ্গে এক বন্ধু বাবাপন্ন হয়ে গেল, কথা বলতে বলতে বললেন যে আপনার দিন কিরম কাটে? তোফা। বললেন আমাদের আমেরিকায় কি হয়েছে জানেন, প্রচুর টাকা পয়সা আছে কিন্তু আমরা সবাই বড় ডিপ্রেসড। ওরা এই ডিপ্রেশনকে বলে ব্লুজ। বললেন উই আর সাফারিং ফ্রম ব্লুজ। আমরা কেন বেঁচে আছি, কি করতে বেঁচে আছি, আজকের দিনটা গেলে কাল কি হবে আমরা জানি না। এই যে বিষণ্ণতা, এই যে একটা অদ্ভুত জীবনের চাপ, এটাকে সরাতে হবে। এই জন্য তো প্রচুর অর্থের প্রয়োজন নেই, খুব অল্প অর্থে। স্বামীজি একটি গল্প বলে আপনাকে শেষ করি। তিনি যখন ক্ষেত্রীতে রয়েছেন, ক্ষেত্রীর মহারাজ ডিনার টেবিল সাজিয়ে বসে আছেন, স্বামীজিকে পাওয়া যাচ্ছে না। তিনি তার নায়ককে বলেন দেখুন তো স্বামীজি কোথায় গেলেন। তিনি খুঁজতে গিয়ে দেখলেন যে তিনি একটি ঝুপড়ির মধ্যে ঢুকে বসে আছেন। বললেন স্বামীজি আপনি এখানে? মহারাজ ওখানে খাবারের টেবিল সাজিয়ে বসে আছেন। বললেন এখানে আমার মায়ের কাছে আমি রয়েছি। এক দেহাতি মহিলা, তিনি উনুনে লিট্টি শেখছেন। স্বামীজি বললেন আমার ছেলে খাবে। বললেন আমি আগে এগুলো খাবো,
খেয়ে তারপরে তোমার রাজার খাবার খেতে যাবে। এই যে অ্যাপ্রোচ, এই যে প্রত্যেককে, আমরা তো অনেক সময় বলবে কোথায় আছে নোংরা ডাটি, কি আবার কি ওই শান্তির মধ্যে তো এটা ছিল না। তাহলে আমাদের দৃষ্টিভঙ্গিটাকে পাল্টাতে হবে। সেই দৃষ্টিভঙ্গিটা কি, খুব সাজ পোশাক করে কেউ এর আহা হা, কেউ যদি একটু অল্প সাথে বুঝে আসে তার প্রতি আমাদের কোনো ভ্রুক্ষেপই নেই। স্বামীজি সেই কারণে বলেছিলেন, আর আরেকটা গল্প স্বামীজি বলি, সে বলে শেষ করেন। স্বামীজি বলছেন তোমাদের কিরকম অতিক্রম শোনো। একজন সে প্রথমে ওই নর্দমা ইত্যাদি পরিষ্কার করতো, বাড়িতে ঢুকতে দেওয়া হতো না, তাহলে বাইরে থেকে সে খ্রিস্টান হলো, হয়ে প্যান্ট শার্ট পরলো। এবার সে যখন এলো তখন তাকে চেয়ারে গিয়ে দিচ্ছে বসতে, বললেন ওই যে ড্রেস বাবু, পোশাকেই তার মর্যাদা। পোশাক সবচেয়ে বড় পোশাক হচ্ছে আমার মন, সবচেয়ে বড় পোশাক হচ্ছে আমার ব্যবহার, সবচেয়ে বড় পোশাক হচ্ছে আমার নিজের মনের অবস্থা। আমি মানুষকে শান্তি দিতে পারি, আমি যে আমার পরিবার পরিজনকে শান্তি দিতে পারি, আমি যে সংসার গঠন করেছি তাদেরকে আমার কারণে সারা জীবন অশান্তিতে থাকবে। আমি তো নিজের অপরাধটা বুঝতে পারি না। আমি একজন পারিবারিক মানুষ, আমি একটা পরিবার তৈরি করেছি, যে আমার ভূমিকাটা কি একবার ভেবে দেখুন। এই যে মাতৃ দিবসে আমাদের একবার ভেবে দেখা উচিত যে আমরা কি করছি। এক হাতে তো তালি আছে না, দুটো হাতের প্রয়োজন হয়। তাহলে আমাদের পরশুরাম সম্পর্কে আপনারা পড়েছেন, এখানে যিনি সাহিত্য পড়েন, তার ভাই শরীর শেখর, তিনিও খুব সুন্দর লিখতেন। তিনি বলছেন যে আমি এক বিহারি পরিবারে ছিলাম, যেখানে লিখতেন মারাদাও রৌরাত জুতিকে সাথ বাতচিত করতা। স্বামীর হাতে জুতো, স্ত্রীর হাতে আয়নাটা দেখে নেব। তা আমি যে বাড়িতে থাকতাম তার মধ্যে দিকে ভুজা ওরা ছিল, তার রাত্রিবেলা জেগে জেগে লেখাপড়া করি, রোজ রাত 12টার সময় ওদের ঝগড়া মারত। তা একদিন গিয়ে কর্তাকে টেনে বার করে আমরা একটু মারবার চেষ্টা করলাম, তার স্ত্রী বেরিয়ে এসে আমাদের মরতে গেল, তোমাদের আমাদের কথায় তোমার নাক গলাতে এসছে কেন? পরে বুঝলাম যে এটা তাদের একটা এক ধরনের আদর। একবার এক পক্ষ ঝগড়া না করলে ভালোবাসার বন্ধনটা দৃঢ় হয় না। সেই জন্য জানবেন যে দড়ি যখন টেনে বাঁধা হয় তখন করে, কিন্তু ভালো করে না বাঁধলে তো খুলে পড়ে যাবে। এই জন্য পরিবারের মধ্যে যে পারিবারিক টানাটানি, এর মধ্যে যে ব্যাপারটা আছে সেটা আমরা বাইরে থেকে বুঝতে পারবো না। মেক এ ফ্যামিলি and learn how to build a family. বাইরের থেকে বসে কিছু হয় না। সেই কারণে শেষ কথা, ঠাকুর একজনকে জিজ্ঞেস করছেন বিয়ে করেছিস? বললেন না করিনি। করবি না? বললেন না ইচ্ছে নেই। সন্ন্যাসী হবে? বললেন তাও ইচ্ছে নেই। বললেন তাহলে এটাকে বেরো, তার মানে তো ভেতরে অনেক অন্য মতলব আছে। হয় সন্ন্যাসী হয়, না হয় বিয়ে করে পবিত্র পরিবার পারিবারিক মানুষ। বাইরে ঘুরে ঘুরে বেড়াবো, থেকে থেকে বেড়াবো, বৌমাতে হবো, এটি যেন না হয়। আমাদের ভারতবর্ষের ধর্ম, ঋষিদের ধর্ম, সেই কারণে বলা হচ্ছে, ক্যাথলিকরা বলছেন একজন পুরুষ যদি বিবাহ না করেন তার কোনো ধর্মের অধিকার হয় না। এখানে আমাদের দেশেও দেখবেন একজন মহিলা যদি বিবাহিতা না হন, তিনি যদি স্ত্রী না হন, তাহলে তার পূজার অধিকার থাকে না। সেম জিনিস। তাহলে আজকে রাতে আমরা এইরকম একটা সংকল্প করি, অন্তত এখানে আজকে যারা উপস্থিত হলেন এবং রয়েছেন তারা আসুন, আমরা আজকে এইরকম এই মাতৃ দিবসে আমরা একটা রেজলিউশন গ্রহণ করি। সেটা হচ্ছে আমি বড়লোকই হই, মধ্যবিত্তই হই, বা আমি একটু নিম্নবিত্তই হই,
আমরা যেটা করতে চাইবো সেটা হচ্ছে একটি ভারী সুন্দর পরিবার গঠন করব, যেখানে আমাদের সন্তানরা প্রতিদিন সকালবেলা হাসতে হাসতে উঠে স্কুলের দিকে চলে যাবে। আর যখনই আমি আমার স্ত্রীকে ডাকবো তখনই আমি দেখবো যে সে যেন হাসি মুখে কি বলছো বলে আঁচলে হাত মুছতে মুছতে আমার দিকে এগিয়ে আসছে। আর যখনই আমি মায়ের দিকে তাকাবো দেখবো যে আমার স্ত্রীর দ্বারা তিনি আবার নিপীড়িত হননি তো, সেটাও একটা মস্ত বড় কথা। কারণ আমি একটা জায়গায় লিখেছিলাম মেয়েরাই মেয়েদের সবচেয়ে বড় শত্রু। আমি দেখেছি বাসে একজন মহিলা আরেকজন মহিলার সঙ্গে ঠেলাঠেলি হচ্ছে, কেবল বলছেন ও একটু বেশি জায়গা নিয়ে নিয়েছে, একটু বেশি জায়গা নিয়ে নিয়েছে, দুজনে গুটোগুটি হচ্ছে। আমি বললাম মা আপনারা দুজনে একটু শান্ত হয়ে বসুন, আপনি 15 মিনিট পরে নেমে যাবেন, এখন মারামারি করার কি আছে। আবার দেখেছি বিরাট ভক্ত সভা হচ্ছে, আমি মঞ্চে বসে বসে দেখছি একজন ভদ্র মহিলা তার পাশের মহিলার হাতটাকে এক কোণে দিয়ে একটু ঢাকা, ব্যাপারটা হচ্ছে তিনি একটু তার শরীরের গঠনটা একটু বেশি বলে তিনি তার চেয়ারের দিকে একটু বেশি এসে গেছেন। বলছে ধর্মসভা, কথা হচ্ছে ত্যাগের, কিন্তু তিনি তার চেয়ারের 5 ইঞ্চি ছেড়ে দিতে রাজি না। তাই এই অবস্থা থেকে আসুন আমরা আজকে এই রাতে সংসার করি, আমাদের মনে আনন্দে থাকবো। এবং যদি কেউ অ্যাগ্রেসিভ হয় তাকে একটু বুঝিয়ে দেবো ভাই এইটুকু তোমার আর এইটুকু আমার, কেউ কারোর সীমানা লঙ্ঘন করো, যদি করো তাহলে একটা কারণ যদি থাকে আমি মেনে নেব। আসুন হও কর্মেতে দিই, হও ধর্মেতে দিই, এই সমস্ত কথা বলে আজকে আমাদের এই সন্ধ্যা আসর শেষ করে অনেকটা সময় নিয়ে নিয়েছি।